This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসে আবারও বঞ্চনার অভিযোগ, পুটিমারিতে তুল কালাম কাণ্ড, সেখানে গ্রাম সভায় উত্তাল পরিস্থিতি। দেখুন, ব্যাপক ভাঙচুর চালানো হয়, আবাসের তালিকায় নাম নেই, ক্ষোভে জয়েন্ট বিডিও সহ প্রধানকে তালাবন্ধ করল উত্তেজিত জনতা। গ্রাম সংসদ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে তাণ্ডব, তুমুল ভাঙচুর। অভিযোগ, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র 368টি গ্রাম এসেছে, বাদ পড়েছেন বহু অনেক যোগ্য। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, জানতে চাইবো যে পরিস্থিতি এতটাই উত্তাল, এতটাই হাতের বাইরে চলে যায় কেন? হঠাৎ করে আমরা দেখি একজন উঠে চেয়ার ভাঙতে শুরু করেন, তারপর পর অনেকেই চেয়ার ভাঙছেন। কি এমন ঘটলো, কি তাদের এক্স্যাক্ট অভিযোগ? দেখো, যে পরিমাণ মানুষের বাস তার থেকে ঘর এসছে অনেক কম, এবং তারা যেটা বলতে যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWN এর প্রচুর লোকের নাম রয়েছে, পরবর্তীতে তারা পাবেন। কিন্তু অভিযোগ উঠছে এই গ্রাম পঞ্চায়েতে প্রায় 2000-এর উপরে পরিবার রয়েছে, কিন্তু কিভাবে মাত্র 200 থেকে 250-300 এই তালিকা দেওয়া হলো, এটাই কিন্তু অভিযোগ। যেখানে 500 জায়গায় 1400-1500 ঘর পেয়েছে, তাদের এত কম কেন? এইটাই কিন্তু মূলত অভিযোগ। আর এই অভিযোগ কেন্দ্র করে কিন্তু গন্ডগোল, আর এই গন্ডগোলের সূত্রপাত ভাঙচুর হয়েছে। জয়েন্ট বিডিও প্রধান সহ সকলকে আটক করে রাখা হয়েছে, তালাবন্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে এসেছেন, তবে এতটা কেন কম হলো সেই ব্যাপারে কিন্তু সদুত্তর দিতে পারেনি প্রশাসন। ধন্যবাদ সুমন। কথা বলছিলাম সহকর্মী সুমনের সঙ্গে, সুমন কল্যাণের সঙ্গে। আপনারা দেখছেন সেই ছবি, কোচবিহারের পুটিমারিতে আবাস তালিকায় নাম না থাকা এবং অ্যালোটেড ঘরের সংখ্যা সেইটার বিস্তর গরমিল, সেই অভিযোগে তাণ্ডব পঞ্চায়েত অফিসে। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শোনাই আপনাদের। সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসছে, তার জন্য এত কিছু ভাঙচুর। আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজ কে করলো? 3টা বুথের নাম নাই, অনেকগুলো প্রতি অঞ্চলে 1500-2000 করে আমার এখানে 300টা ঘর, 300টা ঘর। ভিডিও কাপড়ি কাজে এখানে ভিডিও আমাদের চাই। কেন্দ্র তো এর আগে যা দিয়েছে সেগুলো বাড়ি কোথায় হলো? 75 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র দিয়েছে, সেগুলো কোথায় গেল? সেগুলো খেয়ে নিয়ে এখন কি দিচ্ছেন? গরু মেরে জুতোদান হচ্ছে। অন্যদিকে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। কংগ্রেস নেতাকে মারধর করা হয়েছে, অভিযোগ এমনটাই। তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। আসানসোল পুরসভার 22 নম্বর ওয়ার্ডের সেন্ট্রালে এই ঘটনা ঘটেছে। দেখছেন সেই ছবি আপনারা। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুততণ্ডির অভিযোগ, আসানসোল পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের অন্যান্য কমপ্লেক্সে আবর্জনা পরিষ্কার হয় না, তারই প্রতিবাদে এদিন তারা রাস্তায় নামেন। অন্যদিকে আসানসোল পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা পৌর চেয়ারম্যান অনিমেষ দাসের অভিযোগ, প্রতিবাদের নামে এদিন আবর্জনা রাস্তার ওপর ফেলে দেওয়া হয়েছিল। অন্যদিকে বিজয় দিবসের প্রাক্কালেও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা থামছে না, বরং প্রতিদিন বাড়ছে একটার পর একটা ঘটনা। এবার ওপার বাংলায় আক্রান্ত সনাতনী জাগরণ জোটের সদস্য। প্রকাশ্য রাস্তায় জয়দেব নন্দীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় জামাতের লোকেরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনাতনী জাগরণ জোটের ওই সদস্য। জয়দেব নন্দীকে ধারালো অস্ত্রের কোপ কট্টরপন্থীদের। বলে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, তাতে এ প্রশ্ন করতে বাধ্য হচ্ছে, ক্রমেই কি কট্টরপন্থী, মৌলবাদী এবং জঙ্গিদের কবলে চলে যাচ্ছে বাংলাদেশ? এবার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে দাদাগিরির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো, এ প্রশ্ন উঠছে। সিরাজগঞ্জে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে একজনকে দেখা গিয়েছে অত্যাধুনিক অস্ত্র হাতে দাপাদাপির ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। কিভাবে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কট্টরপন্থী, প্রশ্ন উঠছে ইউনূস সরকারের ভূমিকা নিয়েও। দেখুন সেই ছবি। সংখ্যালঘু নিপীড়ন নিয়ে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে দিল্লির তরফ থেকে কড়া বার্তা। স্পষ্ট করে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিপীড়নের সমস্যার সমাধান করতে হবে, না হলে
দুই দেশের স্বাভাবিক সম্পর্ক ব্যাহত হবে। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ভারতীয় জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, ফলে বাংলাদেশের উচিত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ঢাকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি। আমি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, দেখো, বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক হয় ঢাকাতে, সেখানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে 3টে বার্তা খুব স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এক হচ্ছে এই ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি, জনমতের ওপর ভিত্তি করে গণতান্ত্রিকভাবে এই সরকার এখনো প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেই বিষয়টি যেহেতু স্পষ্ট নয়, সেই কারণে এই সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনোভাবেই কূটনীতির পরিভাষায় ফুল এঙ্গেজমেন্ট হবে না, অর্থাৎ কোনো বড় ধরনের সিদ্ধান্তর আলোচনা এই সরকারের সঙ্গে ভারত করবে না। এখন পর্যন্ত কাজ চালানোর মতো যে আলোচনা সেটুকুই থাকবে। দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘুদের বিষয়ে, যেটা তুমি বললে যে অত্যন্ত স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কারণ এদেশে সেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বিরূপ এবং নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে, সেই কারণে সরকারকে সেই বার্তা দেওয়া হয়েছে। এবং তৃতীয়, যেটা বারবার এই আলোচনায় উঠে এসেছিল বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার বিষয়, সেখানে ভারতের বার্তা খুব স্পষ্ট। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক বন্দী বা আশ্রিত নন, তিনি ভারতের অতিথি। বিশেষ একটি সময়ে তিনি এখানে অতিথি হিসেবে রয়েছেন এবং সেই কারণে তিনি তার রাজনৈতিক কার্যকলাপ, তিনি তার দলের কর্মী সংগঠকদের সঙ্গে যোগাযোগ করবেন কি করবেন না, সেক্ষেত্রে ভারতের কিছু করার নেই। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কোনো বক্তব্যে সম্পৃক্ত নয় এবং সেটাকে সমর্থনও করে না। আর এই জায়গাতেই ভারত খুব স্পষ্টভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে, অর্থাৎ বাংলাদেশ সেনার প্রত্যক্ষ সমর্থনেই তিনি ভারতে এসেছিলেন। অর্থাৎ কূটনীতির এই ভাষায় যথেষ্ট চাঁচাছোলা এবং কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে, এবং কার্যত ইউনূস সরকারকে যে ভারত এখনো স্বীকৃতি দেয়নি সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ সিজার। কিন্তু সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, সেই নির্যাতন বাংলাদেশে থেমে নেই। মৌলবাদীদের হামলা এবার বাংলাদেশের শিক্ষাঙ্গনে দেখতে পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে হামলা চালায় কট্টরপন্থীরা, অভিযোগ এমনটাই। ভেঙে ফেলা হয়েছে ঘরের সব আসবাবপত্র। ঘটনায় নাম জড়িয়েছে ইউনূস বাহিনীর। শনিবার রাত 10টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ে সরকার পক্ষের 20 থেকে 30 জনের একটি দল জোর করে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। দেখেও চোখ বুঝে ইউনূস প্রশাসন, তাই উঠছে প্রশ্ন। এই যে ভারত বিরোধিতার জিগির বাংলাদেশের কট্টরপন্থী ছাত্র নেতাদের কণ্ঠেও তা শোনা যাচ্ছে এবং তাদের অ্যাটিটিউডে দেখতে পাওয়া যাচ্ছে। হাসিনাকে ঢাল করে ভারতকে নিশানা ছাত্রনেতা সার্জিস আলমের। সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারতকে শর্ত বাংলাদেশের এই ছাত্রনেতার। এমনকি মুহাম্মদ ইউনূসকেও হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার। দুদেশের সম্পর্ককে বিষিয়ে দেওয়ার চেষ্টা। বিজয় দিবসের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আক্রমণ করতে পিছপা হল না তারা। অন্যদিকে সুনামগঞ্জে হিন্দু নির্যাতনে অবশেষে বাংলাদেশ পদক্ষেপ করল। দোয়ারা বাজারে হিন্দুদের ওপর হামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে, মাত্র 4 জনকে গ্রেফতার। প্রশ্ন হচ্ছে বাকি দুষ্কৃতীরা কোথায়? হিন্দুদের পরপর দোকান বাড়ি লুট করা হচ্ছে, ধর্মীয় স্থানে হামলা করা হচ্ছে। এত বড় পরিকল্পিত হামলায় মাত্র 4 জন গ্রেফতার। বিস্ময়কর নয়? হ্যাঁ, বিস্ময়কর তো বটে। বাকিদের আড়াল করে কোন সত্য চাপা দিতে চায় ইউনূস সরকার? প্রশ্ন তুললাম আমরা আরো একবার। শুধু হিন্দু নয়, বাংলাদেশে সব সংখ্যালঘুদের নিয়েই ইসকন উদ্বিগ্ন। ইসকনের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। বাংলাদেশে ইসকন কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করুক ইউনূস সরকার, কূটনৈতিক চালে সমস্যার সমাধান করুক কেন্দ্র। মন্তব্য ইসকন ইন্ডিয়ার সহ সভাপতি দেবকীনন্দন দাসের।